দাঁড়িয়ে, ঠিক আছে, এগুলোর জন্যই কিন্তু সব। আর মেডিকেল কলেজে যেটা না বললেই নয়, তোরা ভবিষ্যতে সবাই মেডিকেল কলেজ যাবি। মেডিকেল কলেজে কিন্তু 3টে পি ফলো করা হয়, তোরা জানিস কি? প্রথম পি পড়াশোনা, ওটা তো করতেই হবে, এখানে করিস, সবসময়ই করতে হবে, যতদিন ডাক্তারি ফিল্ডে আছিস পড়াশোনা চালিয়ে যেতে হবে, আপডেটেড থাকতে হবে। 2 হচ্ছে পলিটিক্স। পলিটিক্সটা মেডিকেল কলেজে একটু অন্যরকম পলিটিক্স চলে, ওটা ওখানে গিয়েই বুঝতে পারবি। আর থার্ড কি? প্রেম। তোরা প্রেম করিস নাকি? কেউ হাত তুললো দেখি। না, প্রেম করবেও না ওরা, হয় প্রেম করিস না এখন। এবং যদি এই 3টে পিতে শিফট হতে হয়, বস 3টে পিতে যদি শিফট হতে হয়, মানে প্রেম, পড়াশুনো, পলিটিক্স, তাহলে এখন আপাতত একটা পিতেই ফোকাস করতে হবে, সেটা হচ্ছে পড়াশুনো। সেটা ছাড়া আর কিছু বাকি পি এর কোনো এক্সিস্টেন্স তো এই মুহূর্তে তোদের কাছে নেই। আর সেই পি এর মধ্যে যদি ঢুকে যাস তাহলে কিন্তু দুঃখ থাকবে কপালে। তাই আপাতত শুধু একটা পিতে ফোকাস কর, পড়াশুনোতে ফোকাস কর, বাকি পিগুলো জীবনে আস্তে আস্তে আসতে থাকবে যখন যেরকম হবে। তাই তো দীপকে মনে হয় অনেকেই চেনে, দীপকে অনেকেই দেখেছে, দীপের কথা শুনেছে এর আগেও। দীপ, ফ্রেন্ড রিকোয়েস্ট যেটা মেন তুই বললি না, যে ডাক্তারি চান্স পাওয়ার পরে কতগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট আর ফলো রিকোয়েস্ট এক্সট্রা আসে, সেটা তুই যদি একটু ছেলেদেরকে বলে দিস, বিশেষ করে ওরা ওটার জন্যই বসে আছে। প্রচুর আসবে, তো তার জন্য আগে মেডিকেল কলেজে যেতে হবে। তো এখন ওগুলো সব হবে লাইফে পরে, এখন শুধু পড়াশোনাটা কর, ওগুলো নিজে নিজে তোর কাছে চলে আসবে, তোর ওখানে যাওয়া লাগবে না, তোকে চেস করা লাগবে না। সেটাই, এখানে যারা রয়েছে তারা একটু পড়াশুনো কর, ফ্রেন্ড রিকোয়েস্ট, ফলো রিকোয়েস্ট এগুলো তো আসতেই থাকবে, ঠিক আছে? ওটার জন্য এখনই এত চাপ নিস না। আর দীপ, কেমন লাগছে? এটা তোর তুই 4বার এলি জিতবে বাংলাতে মনে হয়, 22, 23, 24, 25। 2022-এ এসেছিলাম, 4বারই এসছিস, এটাই 4 নম্বর বছর জিতবে বাংলার। 4বারই এসেছি। 4বারই দীপ প্রথম এসছে। 2 বছর স্টুডেন্ট এসেছিলাম এজ এ, আর লাস্ট 2 বছর এজ এ মেডিকেল স্টুডেন্ট। প্রথম বছর তুই ক্র্যাশ কোর্স নিয়েছিলিস? 2022-এ, যেটা আমার এইচএস ছিল ওই বছরই। এইচএস, তারপরে 23, 24 তো আগের বছর এলি। 24 আগের বছর। আর কলেজ কেমন চলছে? কলেজ যেমন চলার চলছে, পড়াশোনার যে চাপ ওটা তো থাকবেই, তার পাশাপাশি মেডিকেল কলেজে তো ক্যাশ, সবাই জানে একটা কথা মেডিকেল কলেজে চলে, যেটা ক্যাশ লাইফ। পড়াশোনা যেমনই হোক, ক্যাশ ছাড়া যাবে না। ক্যাশ। তো এই যে এনসিইআরটির সাথে এরা, মানে ওরা তো ভাবে যে এনসিইআরটিটাই বোধহয় খুব কঠিন, এটা তোর কি মনে হয় যে এই ধারণাটা ভাঙবে পরে গিয়ে? যেটা আমি বললাম, এখন থেকেই প্রিপেয়ার হয়ে যা, কারণ পরে ওই এনসিইআরটির মতো 10টা এনসিইআরটি পড়তে হবে, মানে সেটা এক রাতে একটা এনসিইআরটি শেষ হয়ে যায়। তবে পার্থক্য যেটা, সেটা আমার মনে হয় যে এনসিইআরটি অনেক বেশি খুঁটিয়ে পড়তে হয়, ওটা অতটা ডিটেলসে খুঁটিয়ে পড়তে হবে না, সেটা একটা বড় পার্থক্য। ঠিক আছে দীপ, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। দাদা, দীপের জন্য একটা জোরে হাততালি। দীপ আমার মনে হয় কিছুটা মোটিভেট করতে পেরেছে, কারণ সবাই একটু মোটিভেশনও চায়। আমরা সবসময় বলি যে আমাদের যেটা এই অ্যানুয়াল ইভেন্ট জিতবে বাংলা, আমরা এটাকে শুধুমাত্র একটা মোটিভেশনাল, একটা জাস্ট সেলিব্রেশন এরকম ইভেন্ট না রেখে আমরা চেষ্টা করি আর কি, যাতে কিছু করা যায়। যেরকম ও যখন শুরুতে আসতো তখন পরীক্ষাই হতো, তখন আমাদের অতটাও ক্ষমতা ছিল না। 4 বছরে আমাদের ক্ষমতাটা কিছুটা বেড়েছে, সেজন্য আমরা 4 দিনের অফলাইন ক্লাস নিচ্ছি এখন। তো যখন আরও ক্ষমতা বাড়বে আমরা চেষ্টা করব আরও যাতে স্টুডেন্টদের ডেলিভার করা যায়। না হলে আমি যেরকম বারবার বলি যে দুদিকে দুটো কোল্ড ফায়ার রেখে বা এগুলো করে প্রচুর ভিডিও বেরোতে পারে, কিন্তু সেটাতে কিছু লাভ হবে না। মানে একটু যারা আসবে তাদের রক্ত গরম হবে, দ্যাটস ইট। রক্তটা আবার কাল সকালে ঠান্ডা হয়ে যায়। তার থেকে যদি কিছু পড়াশুনো নিয়ে যেতে পারিস, কিছু ট্রিক্স, কিছু কনসেপ্ট, কিছু সামারাইজেশন যদি নিয়ে যেতে পারিস, সেগুলো আমার মনে হয় নিটে অনেক বেশি কাজে লাগবে। তাই এই 4 দিন ধরে যেটা আজ থেকে শুরু হচ্ছে, মাঝে মধ্যে মোটিভেশন তো থাকবেই, তবে মেনলি আমরা পড়াবই। তাতে আমাদেরকে তোদের অপছন্দ হতে পারে, পছন্দ হতে পারে, জানি না, তবে এই পড়াটা যদি থাকে আমার মনে হয় কাজে লাগবে। তাহলে রেডি পড়াশোনার জন্য আজকে? ঠিক আছে, যারা নতুন, আমি কখনোই বলি না যাদের কোনো প্রিপারেশন নেই তারা এই 30 দিনে এমন কিছু করে ফেলবে যে চান্স পেয়ে যাবে। এটা ইম্পসিবল, এটা হয় না। যদি হয় সেটা ব্যতিক্রম, এবং ব্যতিক্রম কোনোদিন কিছু প্রমাণ করতে পারে না। কিন্তু যেটা যে স্টেজেই থাকুক না কেন, যেটা সে করতে পারে সে তার সর্বোচ্চ চেষ্টা করতে পারে। তাতে যার কোনো প্রিপারেশন নেই সে হয়তো চান্স পাবে না, কিন্তু যদি তার ডাক্তার হওয়ার স্বপ্ন থাকে তাহলে সে অনেকটা এগিয়ে যাবে নেক্সট ইয়ারের জন্য। আর যারা
অনেকটাই করে রেখেছে, যারা অলরেডি 400 450 এইরকম নম্বরও পায়, 400 450 পাচ্ছে মানে অলমোস্ট 60-65% মার্কস তারা পাচ্ছে। তার মানে 100-র মধ্যে কিন্তু তাদের 60% তৈরি হয়ে গেছে। আমরা শুধু যেটা তৈরি হয়নি সেটা দেখি, 40% আমি পাচ্ছি না, কিন্তু 60% আমার তৈরি হয়ে গেছে। যারা আরও বেশি আমি তাদের কথা বলছি না, যারা 550-600 পাচ্ছে ছেড়েই দিলাম, কিন্তু যারা 450 পাচ্ছে তারাও কিন্তু কম্পিটিশানে রয়েছে। এবং এই যে শেষ 30-35 দিন, সেইটা কিন্তু ওই গ্যাপটাকে কভার করা সম্ভব। যারা একেবারে জিরোতে রয়েছে, 20-30 পাচ্ছে, তাদের পক্ষে সম্ভব নয় হয়তো, কিন্তু যারা 450-400 এই রেঞ্জেও রয়েছে তাদের পক্ষে কিন্তু এটা কভার করা সম্ভব। আর যারা তারও পিছনে রয়েছে তাদের কাছে এই 1-1.5 মাস সুযোগ নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে যে জিনিসটা তারা 1-2 বছরে মেকআপ করতে পারেনি সেইটাকে কিছুটা এগিয়ে যাওয়ার, যদি তার প্ল্যানই থাকে আমি পরের বছর দেব। যাই হোক, আমি পরের বছরের কথা বলছি না, আমি আপাতত এই বছরের কথা বলি। এই যে 4 দিন ক্লাস হবে, এইখানে আমরা চেষ্টা করব যত ইম্পর্টেন্ট জায়গা রয়েছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট জায়গাকে কভার করে দিতে, যেটা থেকেই আমরা এক্সপেক্ট করছি প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। অবশ্যই এই 6-7 ঘন্টার 4টে ক্লাসে 100% পড়িয়ে দেওয়া কোনোদিনই সম্ভব নয়, তবে আমরা সেই জায়গাগুলোকেই পিক করেছি প্রতিটা চ্যাপ্টারের, যেখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন আসার সম্ভাবনা থাকবে। তো এরপরে তো এপ্রিল মাসে আমরা থ্রু আউট পুরোটাই পড়িয়ে দেবো, এইটা হচ্ছে ব্যাপার। কিন্তু লাস্ট 1 মাস তোদেরকে কিন্তু অ্যাকচুয়ালি প্রচুর পরিশ্রম করতে হবে। মানে সময় দেখলে চলবে না, কিছু দেখলে চলবে না, তার যাদের যা ডিস্ট্রাকশন রয়েছে, এনগেজমেন্ট রয়েছে, সেগুলোকে সব দূরে সরিয়ে রাখতে হবে। অবশ্যই আমার সময়ের সঙ্গে এখনকার সময় অনেক বেশি কঠিন। একজন কমেন্ট করেছিল আমার রিসেন্টলি ভিডিওতে, আমি দেখছিলাম, স্যার আপনার সময় খুব সহজ ছিল। সহজ কোনো সময়ই ছিল না, তখন ডিস্ট্রাকশন কারুরই ছিল না। লোকে বলে এখন স্যার এত ডিস্ট্রাকশন, তখন ডিস্ট্রাকশন আবার কারুরই ছিল না। তাই এখন বরং আমি মনে করি একটা অ্যাডভান্টেজ আছে, এই 1000 ডিস্ট্রাকশনের মাঝে যে ছেলে বা মেয়েটা ডিস্ট্রাকশনকে দূরে সরাতে পারবে সে কিন্তু অটোমেটিক্যালি অ্যাডভান্টেজে থাকবে। আমার সময় তো ডিস্ট্রাকশনের সুযোগই ছিল না, তাই সবাই পড়াশুনোই করতো, মানে তার বেশি কিছু করার ছিল না। এখন যেরকম সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম থেকে শুরু করে গেম, এভরিথিং, IPL চলছে এখন, এত ডিস্ট্রাকশন রয়েছে। আমার সময় সেরকম ছিল না, সেটা কারুরই ছিল না। এখন সবার রয়েছে ডিস্ট্রাকশন, তাই তার মধ্যে দিয়ে যে ডিস্ট্রাকশনকে সরিয়ে দেবে সে কিন্তু খেলা ঘুরিয়ে দেবে। তাই শেষ 30-35 দিন খুব ইম্পর্টেন্ট। আমি সবসময় বলি যে সারা বছর পড়াশুনো করেছে, এই 30-35 দিন ছড়িয়ে ফেলবে, তার খেলা ওভার। যে সারা বছর ছড়িয়েছে কিন্তু এই 30-35 দিনে মারাত্মকভাবে উঠে আসবে, সেও খেলা ঘুরিয়ে দিতে পারে। সো লাস্ট 30-35 দিন সবসময় গেম চেঞ্জার। তোদেরকে অল আউট যেতে হবে, প্রচণ্ড পরিশ্রম করতে হবে, ম্যাক্সিমাম নাম্বার অফ মক টেস্ট দিতে হবে। কোনোদিনই দুপুর 2টো থেকে 5টা অবধি ঘুমানো যাবে না, মানে দুপুরবেলা কখনোই ঘুমানো যাবে না, এটা রুল। তুই রাত্রিবেলায় ঘুমোবি। এখন অনেকে বলে আমি রাত্রিবেলা জেগে থাকি, বাট কিছু করার নেই, রাত্রিবেলা জেগে থাক, আমার কিছু যায় আসে না, বাট দুপুরবেলা তোকে জাগতেই হবে। কারণ এই সময় যদি কেউ দুপুরবেলাটা ঘুমানোর অভ্যাস করে তাহলে কিন্তু পরীক্ষার দিন তার ব্রেনও ঘুমিয়ে যাবে। এবং তোরা জানিসই 180টা প্রশ্ন, 180 মিনিট, 1 মিনিট পার কোশ্চেন। ফিজিক্সের কোশ্চেন পড়তে পড়তেই 20-30 সেকেন্ড চলে যায়। তো ইটস অল অ্যাবাউট রিফ্লেক্স, এবং রিফ্লেক্স তখনই স্ট্রং থাকে যখন তুই সজাগ থাকিস, যখন তোর প্রতিটা নিউরন ঠিকভাবে কাজ করে, যখন তোর জ্ঞান সব জায়গায় থাকে, এবং যখন তোর প্রচুর প্র্যাকটিস থাকে। তো আমরা এই কথাগুলো 4 দিন ধরে অনেকবার বলবো। তো আজকে আমরা জুলজির 50% আমরা আজকে কভার করব, এবং যেরকম আমি বলেছি যে প্রত্যেক দিনই 4 দিন ধরে আমরা, মানে আমি ব্যক্তিগতভাবে জুলজির প্রতিটা চ্যাপ্টার করে দেবো। অনেকে বলেছে বাকিগুলো কি হবে। ফিজিক্সে আমরা সমস্ত যে চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারের অল টাইপস অফ MCQ আমরা করিয়ে দেবো, যত রকমের হয়। কোশ্চেন লাইন বাই লাইন মিলবে কিনা জানি না। ভারতবর্ষের যে লোকে যাদের মনে করে যে ভারতবর্ষের সব থেকে টিচার, তার লাইন বাই লাইন গত বছর 5টা কোশ্চেনই মিলেছিল। তাই লাইন বাই লাইন কখনো কোশ্চেন মেলে না, যেটা মেলে সেটা হচ্ছে কনসেপ্ট, বা মানে ফিজিক্সের ক্ষেত্রে বলছি। জুলজিতে আমি লাইন বাই লাইন মিলিয়ে দেবো, সেটা আমি করে দেবো, বাট ফিজিক্সে কনসেপ্টটা ইম্পর্টেন্ট। তো আমরা পরের দিন যে বৃহস্পতিবার, আজকে যেরকম একটু মোটিভেশন বেশি, মানে মোটিভেশন কিছুটা রয়েছে, তবু 1-1.5 ঘন্টা, বাকিটা ক্লাস। পরের দিন কিন্তু পুরোটাই ক্লাস হবে, ঠিক আছে? যেখানে, কারণ ফিজিক্সে অত টাইম নেই, অতগুলো চ্যাপ্টার করাতে হবে, অত MCQ করাতে হবে। তো রেডি হয়ে আসিস, সজাগ হয়ে আসিস, এবং আমরা অল টাইপস অফ MCQ করিয়ে দেবো। তাতে তোদের লাভ হবে, একদিনে একটা পুরো ব্যাংক হয়ে যাবে তোদের কাছে, যেটা তোরা রিভাইজ করতে পারবি পরে। সেম জিনিস পরের দিন কেমিস্ট্রির ক্ষেত্রেও চলবে, মেনলি ফিজিক্যাল ইনঅর্গানিক, কারণ আজকে আমরা অর্গানিকের যত রকম টপিক রয়েছে NCERT-তে
যত রকমের রিয়াকশান রয়েছে সব কিছুকে আমরা আজকে কভার করে দেবো অর্গ্যানিক কেমিস্ট্রিতে। সেদিনও অর্গ্যানিক কিছুটা থাকবে, বাট মেনলি সেদিন ফিজিক্যাল এবং ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি থাকবে। আর লাস্ট দিন বোটানি হবে, এবং আমার যে অংশটা জুলজি বাকি আছে সেটা আমি পড়াবো। আমি চেষ্টা করবো লাস্ট দিন পুরো জুলজিটাকে আরেকবার পড়ানোর, এবং এর মাঝে মাঝেও প্রত্যেক দিন ধর এটা ফিজিক্স জয়দীপ পড়াচ্ছে, 2 ঘন্টা পড়ালো, আমি ওকে থামিয়ে তোদেরকে 5 মিনিট একটা চ্যাপ্টার পড়িয়ে দিলাম। তোরা যারা আমার কাছে ক্লাস করেছিস তারা নিশ্চয়ই জানিস যে জুলজির যে কোনো চ্যাপ্টারকে আমি 5 মিনিটে পড়াতে পারি, তাই সেই জিনিসটাকে আমি অ্যাপ্লাই করব নেক্সট 4 দিন ধরে মাঝে মধ্যেই। ফাইন, সো লেটস স্টার্ট আজকের ক্লাস। তো আমরা আগে এনসিইআরটিতে যত রকমের রোগ রয়েছে সেই রোগগুলো সম্পর্কে পড়ে নিই, তোরা বলবি, ঠিক আছে? তাহলে বলতে থাক। হুইজিং, সাই সাই হচ্ছে, এবং ইনফ্লামেশন অফ দ্য ব্রঙ্কাই এবং ব্রঙ্কিওল হচ্ছে। কোন রোগের কথা বলা হচ্ছে? অ্যাজমা। এই টার্মটা এনসিইআরটিতে আর একটা চ্যাপ্টারে রয়েছে, কেউ বলতে পারবি কোথায়? হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজে অ্যালার্জির মধ্যে এই টার্মটা আর একবার এসছে। তাই মাথায় রেখিস অ্যাজমা কিন্তু একটা অ্যালার্জিক রিয়াকশন। তাই অ্যাজমার কথা 2 জায়গায় এনসিইআরটিতে রয়েছে, একবার তো ব্রিদিং এবং এক্সচেঞ্জে রয়েছে যেখানে হুইজিং হয়, একদম এইগুলোই কিওয়ার্ড, ইনফ্লামেশন অফ দ্য ব্রঙ্কিয়া এবং ব্রঙ্কিওল হবে অ্যাজমা, এবং এটা একটা অ্যালার্জিক রিয়াকশন, এটা মাথায় রেখে দিস। ক্রনিক ডিসঅর্ডার, ক্রনিক মানে যেটা অনেক দিন ধরে হচ্ছে, অ্যাকিউট নয়, তাই এগুলো থেকে ট্রু ফলস আসে। তোকে বলে দিল এটা অ্যাকিউট ডিসঅর্ডার, কিন্তু অ্যাকিউট নয়, এটা একটা ক্রনিক ডিসঅর্ডার, অনেক দিন ধরে হচ্ছে, যেখানে অ্যালভিওলার ওয়াল ড্যামেজড হয়েছে এবং রেসপিরেটরি সারফেস কমে গেছে, অ্যাসোসিয়েটেড উইথ স্মোকিং। আমি কার কথা বলছি? এমফাইসিমার কথা বলছি। এমফাইসিমা এনসিইআরটিতে আর একটা চ্যাপ্টারে এসছে, কোন চ্যাপ্টারে? অ্যাপ্লিকেশন অফ দ্য বায়োটেকনোলজি চ্যাপ্টারে এসছে সেকেন্ড বার, যেখানে এমফাইসিমার ট্রিটমেন্টের কথা বলা হয়েছে। ট্রিটমেন্ট আমরা কি দিয়ে করি? আলফা 1 অ্যান্টিট্রিপসিন দিয়ে। তার মানে এটা একটা ট্রান্সজেনিক অ্যানিমেলের ইউজ, কোরিলেট করতে থাক এখন, ঠিক আছে? আমি সেভাবেই পড়াবো। একটা ইন্ডাস্ট্রিতে একজন কাজ